আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর টিভির চক্ষু বিষয়ক নিয়মিত অনুষ্ঠান দৃষ্টির জানালায়। দৃষ্টির জানালার আজ দ্বিতীয় পর্বে আমি আছি ডক্টর মোহাম্মদ মমিনুল ইসলাম। আজকে আমাদের আলোচনার বিষয় রাতকানা রোগের লক্ষণ ও তার প্রতিকার। এই বিষয়ে আমাদের সাথে আলোচনা করার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন এক বিশেষ অতিথি। আসুন তার সাথে পরিচয় হয়ে নিই। ডক্টর মাসুদ হাশমি, কনসালটেন্ট রেটিনা ও ডিরেক্টর, বাংলাদেশ আই হসপিটাল, শান্তিনগর। দর্শক, আপনারা এই সম্পর্কে কোনো প্রশ্ন করতে চাইলে আমাদের কমেন্ট অপশনে প্রশ্ন করতে পারেন। চলুন আমরা অনুষ্ঠানটা শুরু করি। স্যার, আপনাকে আমার প্রথম প্রশ্ন হচ্ছিল রাতকানাটা কি? ধন্যবাদ ডাক্তার মমিন। রাতকানা শব্দেরই অর্থ হচ্ছে রাতে যে কানা কম দেখে। আমরা অনেক সময় বলি কেউ যদি মনের অজান্তে কাউকে ধাক্কা দেয়, কারো উপরে এসে পড়ে, তো লোকজন কিন্তু হঠাৎ করে বলে ফেলে আপনি কানা নাকি। তো তার মানে আমরা মিন করি যে আপনি হঠাৎ করে আমার উপরে পড়ে গেলেন, তার মানে আপনি দেখেন না। তো ঠিক রাতকানা বলতে যে রাতে কম দেখে সেটাকে আমরা রাতকানা বলি। এটা কি স্যার আসলে কোনো রোগ? রাতকানা আসলে কোনো রোগ নয়, এটা হচ্ছে একটা রোগের লক্ষণ। ও আচ্ছা, তাহলে এটা সাধারণত কোন ধরনের রোগীদের হয়ে থাকে? রাতকানা চোখের অনেক রোগী, যেমন যাদের চোখে ছানি পড়ে সে বলতে পারে আমি রাত্রে কম দেখি। এমনকি যাদের চোখের প্রেশার বেড়ে যায় সেও বলতে পারে আমি রাত্রে কম দেখি। অনেক সময় হাই মায়োপিয়া এই সমস্ত পেশেন্ট বলতে পারে। যাদের অপটিক নার্ভ ডিজঅর্ডার ডিসফাংশন এরাও বলতে পারে। স্পেশালি ভিটামিন এ ডেফিসিয়েন্সি এবং রেটিনাইটিস পিগমেন্টোসা এই রোগীরা সাধারণত রাতকানা বা নাইট ব্লাইন্ডনেসে কমপ্লেন করে। আচ্ছা স্যার, আমার প্রশ্ন হলো সাধারণত কোন বয়সে রোগীরা, মানে কোন বয়সের লোকরা এসে আপনার কাছে কমপ্লেন করে এই ধরনের যে রাতে কম দেখছি? সাধারণত যদিও বাচ্চাদের রাতকানা বেশি হয় আমরা জানি, কিন্তু বয়স্ক রোগীরাও বলতে পারে। যেমন আমি যে কারণগুলো বললাম এর মধ্যে অনেকে রাত্রে কম দেখে বলতে পারে। স্পেশালি একটা গ্রুপ যারা বলে যে আমি রাত্রে কম দেখি, দিনের বেলা ভালো দেখি। আমরা এই রোগীটাকে আমরা বলি রেটিনাইটিস পিগমেন্টোসা। আচ্ছা। স্পেশালি এই রোগীগুলো কমপ্লেন করে, বা যখন যে হাই মায়োপিক পেশেন্ট এরা মাঝে মাঝে কমপ্লেন করে যে আমি রাত্রে কম দেখি। এছাড়া সচরাচর সব রোগী যেরকম বলে আমি রাত্রে কম দেখি তা বলে না। এটার কারণটা কি? মানে রাতে হঠাৎ করে কেন কম দেখে? মানে এটার কোনো কারণে তো হচ্ছে, তো অবশ্যই, তাই না? তাহলে কি কারণে? এটা হচ্ছে যে আমাদের যে চোখ আমরা সবাই জানি অক্ষিগোলক 3টা লেয়ার আছে। সবচেয়ে বাইরে হচ্ছে স্ক্লেরা, তারপরে মাঝখানে করয়েড, আর সবচেয়ে ভিতরে একটা লেয়ার সেটাকে আমরা বলি রেটিনা। এই যে রেটিনার মধ্যে স্পেশাল 2 ধরনের কোষ আছে, একটাকে বলে রড, একটাকে বলে কোন। তো মনে রাখার সুবিধার্থে আমি অনেক সময় বলি রড লাইট রাত্রে দেখতে সাহায্য করে। তো যখন কারো চোখের রড লাইটগুলো তৈরি হবে না, রড কোষগুলো তৈরি হবে না, মনে রাখার সুবিধা যে রড কোষগুলো যাদের ধ্বংস হয়ে গেছে বা রেটিনার রড কোষগুলো নেই, তখন তারা বলবে আমরা রাত্রে কম দেখি। যদি কোন কোষগুলো ঠিক থাকে তাহলে সে দিনের বেলা ভালো দেখবে, তার কালার ভিশন এগুলো ভালো দেখবে। কিন্তু যখন তার রডের সমস্যা হবে তখন সে বলবে যে আমি রাত্রে কম দেখি। তো সাধারণত এই রেটিনাইটিস পিগমেন্টোসা এই রোগীদের রডগুলো সাধারণত নষ্ট হয়ে যায়। কেন, মানে এই রোগগুলো, মানে রডগুলো কেন নষ্ট হয়ে যায়? কারণ হচ্ছে যে ভিটামিন এ, এটা হচ্ছে ভিটামিন এ, সেখানে তার একটা ফর্ম হচ্ছে রেটিনল। আচ্ছা। এই রেটিনল অংশটা যে রডের একটা অংশকে তৈরি করতে সাহায্য করে। আচ্ছা। তো যদি আমরা রেটিনাইটিস পিগমেন্টোসা বলি সেই ক্ষেত্রে জন্মগতভাবে এই জিনিসটা হয়। যদি ভিটামিন এ ডেফিসিয়েন্সি বলি সেটা আলাদা একটা ব্যাপার। আর যদি রেটিনাইটিস পিগমেন্টোসা বলি সাধারণত জন্মগতভাবে এই রোগটা হয়। এদের এই রেটিনল অংশটা ঠিকমতো পায় না, এদের রডগুলো ঠিকমতো তৈরি হয় না হওয়ার কারণে ধীরে ধীরে এদের কী হয়, চোখের ভিতরে এক ধরনের পিগমেন্ট ক্ল্যাম্পের মতো হয়, এক জায়গায় জড়ো হতে থাকে, যেটা আমরা বলি রেটিনার মিড পেরিফেরিতে। তখন এই রোগীগুলো কমপ্লেন করে যে আমরা ভালো দেখি না। কিন্তু আমরা মেডিকেল টার্ম থেকে আমরা জানি যে কেন সে রাত্রে ভালো দেখছে না, যে তার মূলত রডগুলো ডিস্ট্রাকশন হওয়ার কারণে। তার মানে ভিটামিন এ ডেফিসিয়েন্সি একটা বড় কারণ যে রাত্রে কম দেখা। ভিটামিন এ ডেফিসিয়েন্সি যে হচ্ছে, এটা আমরা কিভাবে, ওটা মানে রডে যে আক্রান্ত হচ্ছে এটা আমরা বোঝার তো কোনো অবস্থা আছে, মানে বোঝার কোনো সিস্টেম আছে তো? যে সে রাতে দেখছে না তখনই সে কমপ্লেন করবে, তখনই আমরা রোগীর জানতে চাবো কেন ভিটামিন এ ডেফিসিয়েন্সিটা হচ্ছে, তাই না? হ্যাঁ, সেটাই যে
এখন ভিটামিন এ ডেফিসিয়েন্সি আমরা বলি, তাহলে তো মূলত ভিটামিন এ ডেফিসিয়েন্সির কারণে যা রাত কানা হয় এগুলো হচ্ছে বাচ্চারা হয়, আচ্ছা, বাচ্চাদের হয়। এখন বাচ্চা হয়তো 3 বছর বয়স, সব বাচ্চা 3 বছর বয়সে একটা বাচ্চাদের এসে আমাদের কাছে বলবে না যে আমি রাত্রে কম দেখি। এগুলো আমাদের কিভাবে বুঝতে হয় যে স্লাম এরিয়া, যারা যেমন মঙ্গা পীড়িত এলাকা, বন্যা দুর্গত এলাকা, এই সমস্ত এলাকায় আমরা অনেক সময় ভিজিটে গিয়ে দেখেছি যে এখানকার বাচ্চারা দেখলেই বোঝা যায় তার চোখের চারদিকে যে কনজাংটাইভা, যে পর্দা সবার কত সুন্দর, কিন্তু এর কনজাংটাইভগুলো শুকিয়ে গেছে, ড্রাই হয়ে গেছে, এবং তার চোখের চারদিকে এক ধরনের সাদা সাদা স্পট, যেগুলোকে আমরা বলি বিটট স্পট। এই বিটট স্পট দেখে আমরা তখন তাকে জিজ্ঞেস করি, আচ্ছা তুমি কি রাত্রে কম দেখো? তখন সেই বাচ্চা বলে আমি রাত্রে কম দেখি। আমরা বুঝে গেলাম যে মূলত ভিটামিন এ ডেফিসিয়েন্সির কারণেই তার কনজাংটিভা শুকিয়ে গেছে, তার বিটট স্পট হয়ে গেছে। তো তখন এই বাচ্চা, আমরা বুঝতে পারছি যে এর ভিটামিন এ ডেফিসিয়েন্সি হচ্ছে। কেন হচ্ছে? আমরা জানি যে ভিটামিন এ যে সোর্সগুলো একদম এই সমস্ত যারা প্রত্যন্ত এলাকায় বসবাস করে, এদের দেখা যায় যে তারা জীবনেও ভিটামিন এটা পায় নাই। যেমন সবুজ শাকসবজি, হয়তো তার মা বাবা খাওয়াই নেই তাকে, বন্যা দুর্গত এলাকায় শাকসবজি পাবে কোথায়? তারপরে মায়ের বুকের দুধে যে ভিটামিন পেত, ওই মারাও এত ম্যালনিউট্রেট যে মা নিজে খাবার পায় না। ম্যালনিউট্রিশন মানে মানে আমাদের, হ্যাঁ, প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন যে আমরা বলি, আমি তো প্রথমে বলেছি স্লাম এরিয়া বলতেছি, এই যে আমরা প্রোটিনের অভাব, হ্যাঁ প্রোটিনের অভাবে, এই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে যে ভিটামিন এর ক্যাম্পেইন হয়, তারপরে টিভিতে রেডিওতে যে বিজ্ঞাপনগুলো হয় যে মলা ঢেলা সবাইকে খাওয়াবেন, মূলত এগুলো কিন্তু সেই গ্রামের ওই বাচ্চাদের জন্য। যে এমনও বাচ্চা আছে যে যারা জন্মের পরে একটু প্রোটিন, একটু ভিটামিন এ এটাই তারা কোনোদিন পায় নাই। অনেক বাচ্চা আছে জন্মের পরে প্রথম তাদের খাবারই হচ্ছে 1-2টা ভাত, তো সে ভিটামিন এ কখনোই পায় নাই। এই জন্য এই যে তার ভিটামিন এ ডেফিসিয়েন্সি হচ্ছে, সেখান থেকে চোখে এই লক্ষণগুলো হবে। 1 বছর, 1.5 বছর, 2 বছর, তারপরে কনজাংটিভা শুকিয়ে যাবে, বিটট স্পট হবে, তারপর কর্নিয়া শুকিয়ে যাবে, তারপর কর্নিয়াল আলসারেশন হবে। আমরা এমনও বাচ্চা দেখেছি ওই সমস্ত এরিয়াতে, তারপর চোখটা ফুটে চোখের ভিতর থেকে পুরো অংশ বের হয়ে আসছে। একটা চোখ এরকম, আর একটা চোখ আমরা দেখছি যে অর্ধেক নষ্ট, এরকম আমরা দেখেছি। দর্শক, তাহলে আপনি বুঝতে পারছেন রাতকানা ভিটামিন এর অভাবে হয়ে থাকে। সুতরাং ভিটামিন এ ক্যাপসুল যখন সরকারের মাধ্যমে দেওয়া হবে, সেটা নিয়মিত আমাদের গ্রহণ করা উচিত। দর্শক, রাতকানা রোগে যে কোনো বিষয় নিয়ে প্রশ্ন করতে চাইলে আপনারা আমাদের কমেন্ট অপশনে প্রশ্ন করতে পারেন। চোখের যে কোনো ব্যাপারে আপনি প্রশ্ন করতে পারেন, আমাদের বিশেষজ্ঞ যে চক্ষু বিশেষজ্ঞ আছেন উনি আপনাদের প্রশ্নের অ্যান্সার দিবে। স্যার, আমার পরের কোশ্চেনটা হলো যে অনেক সময় তো বাচ্চারা যে চোখে দেখে না, এটা তো বাবা মারা বুঝতে পারে না, কিন্তু সেই ছোটোবেলায় সেটা বুঝাতে পারলো না। অনেক সময় তো বড় অবস্থায় তো এই ধরনের রোগী আসতে পারে, তখন আপনারা কি, মানে এটা কেন বুঝতে পারেন, তখন বড়দেরকে তখন আপনারা কীভাবে এটা ম্যানেজ করেন? তাহলে আমাদের কি করণীয় উচিত ছোটোবেলায় এটা বাবা মাদের জন্য? এখন তো ডিজিটাল যুগ বলতে গেলে, এই যুগে মাল্টিমিডিয়ায় অনেক স্কুলে ক্লাস নেওয়া হয়। এখন টিচাররা অনেক সজাগ, যখন মাল্টিমিডিয়ায় ক্লাস নেয় অনেক বাচ্চা দেখা যাবে পিছন থেকে আসতে সামনে গিয়ে দাঁড়ায়। টিচাররা খেয়াল করে যে বাচ্চা পিছনে না থেকে সামনে চলে আসলো। আবার টিচাররা খেয়াল করে অনেক বাচ্চা পাশের আরেকজনকে দেখে সে লিখছে। তখন এই টিচাররাই গার্জিয়ানকে কমপ্লেন করে যে আমার ধারণা আপনার বাচ্চার চোখে সমস্যা আছে। আমরা অনেক বাচ্চা দেখি যাদেরকে মূলত রেফার করে টিচাররা। তারপর গার্জিয়ানরাও কমপ্লেন এভাবে করে যে আমার বাচ্চা ভালো, সব কিছু দেখে, কিন্তু আবার যখন টিভি দেখে তখন দেখি একদম টিভির সামনে গিয়ে বসে। আবার অনেক সময় দেখি টিভির সামনে গিয়ে হাত এভাবে করে, পিটপিট করে। তো এগুলো কিন্তু এখন বাবারা, টিচাররা, তার কাছে যারা থাকে তারা নিজেরাই কিন্তু অনেকটা ডায়াগনোসিস করে ফেলে। অর্ধেক ডায়াগনোসিস তারাই করে আসে। তারপর যখন আমাদের কাছে আসে, আমরা তো দেখি কারো রিফ্র্যাক্টিভ এরর বা কারো এটা ইত্যাদি ইত্যাদি, তখন এই ডায়াগনোসিস আমরা অল্প বয়সে এখন অনেক বাচ্চাদেরকে আমরা করতে পারি। মানে বাচ্চারা, আপনি বললেন যে স্যার ডিজিটাল যুগ, তাহলে বাচ্চারা তো এখন সবসময় মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকে, এই বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? এটা তো এমন একটা, আমি আমার অভিজ্ঞতা যা দেখেছি যে অটিস্টিক বেবি, আমার নিজের চোখে দেখা যে কিছু বেবি জন্মের পর থেকেই ওই তার মা বাবা নিজের হেল্পের জন্য, যে বাচ্চাকে সময় দিতে পারেন না, কান্নাকাটি করে, তো তখন মোবাইল ফোন তাকে দিয়ে দেয়। যখন বাচ্চা খেতে যায় তখন মা দেখে যে খেতে চায় না, তখন মোবাইল ফোন অন করে দেয়। তো এতে কি হচ্ছে যে বাচ্চার তো হুঁশ নাই, সে তো মোবাইল ফোন দেখছে, ওই গেম দেখছে, তার যে পরিমাণ দরকার ছিল
তার ডাবল খাবার সে খেয়ে ফেলেছে। আচ্ছা, এই বাচ্চাটা দেখা যাচ্ছে 2-3 বছরের মধ্যেই স্বাভাবিকের চেয়ে তার ওয়েট ডাবল হয়ে গেছে। তো স্থূলকার, তারপর তার ব্রেন ঠিক মতো ডেভেলপ হচ্ছে না। আমি জানি অনেক অটিস্টিক বেবির কারণ হচ্ছে এই অতিরিক্ত মোবাইল ফোন দেখা। এই জন্য আমি বাচ্চা রোগী দেখলেই আমি তার গার্জিয়ানদের জিজ্ঞেস করি, আপনার বাচ্চা কতক্ষণ মোবাইল দেখে, গেম দেখে আগে বলেন। তখন অনেক গার্জিয়ানই বলে, দেখেন ও মোবাইল ছাড়া তো কোনো কাজই করে না। আমি বলি স্ট্রিক্টলি আপনি আপনার ছেলেকে বলবেন বা মেয়েকে বলবেন। স্যার এখন তো বর্তমান দিনে বাবা মা দুজনই চাকরি করে, বাসায় বাচ্চারা থাকে একা, অনেক সময় তার মোবাইল ফোনের শুধু স্থূলতার সাথে চোখেরও তো সমস্যা হওয়ার। অবশ্যই তাদের দেখা যায় যে আমরা তো জানি মায়োপিয়া, এই মায়োপিক যদি যারা বাচ্চা হোক আর বড় হোক, সে যদি কন্টিনিউয়াস মোবাইল ব্যবহার করে, ট্যাব ব্যবহার করে, টিভি ব্যবহার করে, কম্পিউটার স্ক্রিনে তাকিয়ে থাকে, তখন সেটাকে আমরা বলি প্রোগ্রেসিভ মায়োপিয়া। আজকে -1, 6 মাস পরে আসবে -2, 1 বছর পরে আসবে -3-4। তো এই যে সে প্রোগ্রেসিভ মায়োপিয়া কেন হচ্ছে, সে ওভার ইউজটা সে বেশি করার কারণে এটা হচ্ছে। স্যার যেহেতু মায়োপিয়া নিয়ে বললেন, যে মায়োপিয়া জিনিসটা মানে একটু যদি দর্শকদের জন্য একটু বলতেন। মায়োপিয়া বলার আগে আমি যেটা বলছিলাম, যে বাচ্চাদের যে ব্যাপারটা বলতেছিলাম, যে এই বাচ্চাদের এই জন্য কী করা দরকার, যে এই বাচ্চাদের আমি এইভাবে কনভার্ট করি তাদের গার্জিয়ানদের, যে আপনি লিগো সেট কিনে দেন, বাংলাদেশের ম্যাপ সে বসে বসে সে করুক, যে কোনো টয় যেটা সে পছন্দ করে সেটা কিনে দেন আপনি। এভাবে আপনি তার ঘর খেলনা দিয়ে ভরে দেন, তারপরে এই সময় এগুলো দেন তাকে, আপনি অল্টারনেট অন্য কোনো কিছু একটা দিয়ে দেন যেটা দিয়ে সে সময়টা পাস করতে পারে। কিন্তু কখনোই মোবাইল, ট্যাব এগুলোর কাছে আপনি যাবেন না। স্যার এখনকার দিনে তো আপনার বাইরে খেলাধুলার স্পেসটাও কমে গেছে, এই জন্য বাচ্চারা বাইরের চেয়ে বাসায় বসে মোবাইল ফোনটাই, এটাও একটা জরুরি আমার মনে হয়। যে যতই জরুরি হোক, কেউ কি চায় যে মানে বাইরে খেলাধুলার জন্য পার্কে একটু ঘুরতে যাওয়া, তাহলে তো মানুষের মানে বাইরের পার্কের সাথে একটু খেলাধুলা, তাহলে মোবাইল ফোনের প্রতি আসক্ততা একটু কিছু কমবে। তো অবশ্যই, যে রিক্রিয়েশনের জন্য বাইরে নিয়ে যাওয়া, বাচ্চাদেরকে এভাবে বাসায় একাকি রাখা, এটাও তো কখনোই আইডিয়াল নয়। যে আমি আমার বাচ্চাকে, মায়োপিয়া নিয়ে কথা বলছিলেন, যেহেতু মায়োপিয়াটা জিনিসটা, মায়োপিয়া হচ্ছে যে দূরদৃষ্টি, সে দূরে ভালো দেখে না। তারপর আমরা বলি ক্ষীণদৃষ্টি, যে এই যে মায়োপিক, কেন সে দূরে দেখে না? যখন সে দূরে তাকায়, এই রোগীদের কি হয়, তাদের আইবল, আমাদের যে আইবলটা, আমাদের যে চোখ, এর চেয়ে এদের চোখটা একটু লম্বাটে ধরনের। তো লম্বাটে থাকার কারণে কি হচ্ছে, যখন আলোক রশ্মিটা আসছে, সে রেটিনার সামনে না পড়ে কি হয়, রেটিনার সামনে পড়ে। যখন আমরা একটা গ্লাস দিয়ে দিই, তখন এই গ্লাসটা আবার কী করে, আলোকটাকে কনভার্স করে রেটিনার উপরে ফেলে, তো সে দেখতে পায়। তো বিইং এ রেটিনা পার্সন, যেহেতু আমরা রেটিনা ডক্টর, কাজে আমরা মায়োপিয়ার মধ্যে হাই মায়োপিয়াটা আমরা সবসময় হাইলাইট করি। হাই মায়োপিয়া, প্রোগ্রেসিভ মায়োপিয়া, যেমন যদি মায়োপিয়া যদি হয় -6, 7, 10 এগুলো হয়, সেগুলো আমরা হাই মায়োপিয়া বলি। আবার যদি মায়োপিয়া 50, 20, 25 সেগুলোকে আমরা বলি প্যাথোলজিক্যাল মায়োপিয়া। এগুলোকে আমরা খুব হাইলাইট করি। কেন করি, যে যত মায়োপিক পেশেন্ট আমরা দেখি, 10 or 15 যদি মায়োপিক পেশেন্ট দেখি, তার মধ্যে দেখলে দেখা যাবে একটা বা দুইটা মায়োপিক পেশেন্টের পেরিফেরাল রেটিনাল ডিজেনারেশন হয়। সেটা ল্যাটিস হতে পারে, বা ল্যাটিস যদি অ্যাট্রফিক হোল হতে পারে, সেই হোলের আবার বিভিন্ন টাইপ, রাউন্ড হতে পারে, হর্ষ শেপ হতে পারে। এটা কিন্তু পেশেন্ট জানে না। আচ্ছা আচ্ছা, পেশেন্ট কিন্তু ঠিকই জানে না। স্যার আমার একজন দর্শক প্রশ্ন করেছে, উনি ঘুম থেকে ওঠার পরে বেশ কিছুক্ষণ ঝাপসা দেখে, এটা আসলে কি কারণ হতে পারে? বেশ কিছুক্ষণ ঝাপসা না, এটা তো সবার জন্যই প্রযোজ্য। ঘুম থেকে যে যখনই উঠবে, ওঠার পর কিছু সময় সে ব্লার, ভালো দেখবে না। তো ঘুম থেকে ওঠার পরে তাকে চোখটা পানি দিয়ে পরিষ্কার করতে হবে। যখন সে পানি দিয়ে পরিষ্কার করবে, একটু পরে সে ক্লিন দেখবে, ক্লিয়ার দেখবে। তারপর ঘুমানোর সাথে তার আইলিডটা বন্ধ থাকে, এটা অ্যাক্টিভেট হতে তার একটু সময় লাগবে। কাজে এটা কোনো ডিজিজ না। তবে হ্যাঁ, যদি তার রিফ্র্যাক্টিভ এরর থাকে, তাহলে সে এমনি কম দেখে। আবার ঘুম থেকে উঠলে তো সব মানুষই ঘুম থেকে ওঠার পর সাথে সাথেই সে মোবাইলের দিকে তাকালে স্ক্রিনে দেখবে না, সে কোনো একটা পেপারের দিকে প্রথমে তাকালে সে পেপারে দেখবে না, তাকে একটু সময় দিতে হবে। যদি বয়স 40-এর হয় তখন তো আরো বেশি, তখন তো আরো বেশি হবে। যারা প্রেসবায়োপিক হবে তাদের তো আরো প্রবলেম হবে। কাছে কম দেখে, এই জন্য ঘুম থেকে উঠেই দেখতে হবে, এটা জরুরি না। ঘুম থেকে উঠে সে আগে চোখ পরিষ্কার করবে, তারপরে সে অটোমেটিক্যালি দেখতে পারবে। আর যদি সে রিফ্র্যাক্টিভ এরর থাকে, তাহলে তো আলাদা কথা। আচ্ছা স্যার, স্যার আমরা ছিলাম রাতকানা রোগে। স্যার রাতকানা রোগে ভিটামিন এ ডেফিসিয়েন্সি একটা মূল কারণ। এই ভিটামিন এ ডেফিসিয়েন্সিটা কীভাবে মেটানো সম্ভব, কোনো সম্ভব আছে কিনা? ভিটামিন এ ডেফিসিয়েন্সি যেটা, যে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে
যে ভিটামিন এ ক্যাম্পেইন হয় সারা বাংলাদেশে, যে যদি সামান্য একটু ভিটামিনই যথেষ্ট তার যে রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল করার জন্য। কাজে এইটুক ভিটামিন দিলেই আর তার এই আমরা যেগুলো বললাম যে চোখ নষ্ট হয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি এগুলো কিছু হবে না। তো এই জন্য প্রথম একটা হচ্ছে ভিটামিন এ সাপ্লিমেন্ট। যদি সাপ্লিমেন্ট সে না পেয়ে থাকে তো তাহলে আমরা অনেক সময় ইন্ট্রামাসকুলার কিন্তু ভিটামিন এ আমরা দিয়ে থাকি, যদি আমরা ডায়াগনোসিস করি যে না তার ভিটামিন এ ডেফিসিয়েন্সি আছে। আর অ্যাজ এখন যদি কেউ নাইট ব্লাইন্ড যে কমপ্লেন করে তাদেরকে আমরা রেটিনল 4 ক্যাপসুল অনেক সময় তাদেরকে প্রেসক্রাইব করি। আর এছাড়া তো আমরা অ্যাজ এ হোল সবাইকে বলে দিই যে ভিটামিন এ সোর্স যে খাবারগুলো, এই খাবারগুলো খেতে আমরা বলি সবাইকে। স্যার, ভিটামিন এ ডেফিসিয়েন্সির কারণে রাতকানা হচ্ছে, জন্মগত কোনো কারণে কখনো এই নাইট ব্লাইন্ডনেস কিংবা এই রেটিনাইটিস পিগমেন্টোসা যে কথাটা বলেছেন, এটা কি হতে পারে কিনা? কারণ জন্মগতভাবে অনেকে বলে যে আমার তো খাওয়া দাওয়া ঠিক আছে, সবসময় ভালো ফ্যামিলিতে জন্ম নিয়েছে, ভালো খাওয়া দাওয়া করছে, কিন্তু তারপরও সে রাতকানার হিস্ট্রি নিয়ে আসছে। তো এই ধরনের মানে আপনি কি বলবেন স্যার? প্রথমে আমি বলেছি যে রাতকানা কারা কমপ্লেন করতে পারে, তার মধ্যে স্পেশাল বাচ্চাদের জন্য ভিটামিন এ ডেফিসিয়েন্সি একটা, আর বয়স্কদের মধ্যে যারা কমপ্লেন করে তারা হচ্ছে রেটিনাইটিস পিগমেন্টোসা, যেটা হচ্ছে জন্মগত কারণে এটা হয়। এবং জন্মগত কারণে যেহেতু এটা হয়, এখানে আমরা যতই তাকে ভিটামিন এ সাপ্লিমেন্ট দেই কোনো কাজ হবে না, যতই আমরা তাদের চশমা চেঞ্জ করে দেই কোনো কাজ হবে না। এদের জন্য একটা প্রিভেনশন এই ক্ষেত্রে, যেমন যদি কারো রেটিনাইটিস পিগমেন্টোসা আমরা দেখি তো হয়তো কম বয়সে বাচ্চারা কমে আসে, অ্যাডোলেসেন্ট এই সাধারণত 15, 20, 25 এগুলো বয়সে সাধারণত আসে। তাদেরকে আমরা বলে দিই যে আপনি যখন বিয়ে করতে যাবেন, বিয়ের ক্ষেত্রে কখনই আপনি চাচাতো ভাই, চাচাতো বোন, মামাতো ভাই, মামাতো বোন, খালাতো ভাই বা খালাতো বোন, এই সমস্ত নিকটাত্মীয়দের মধ্যে ব্লাড সম্পর্ক মানে রক্ত সম্পর্কিত যারা, এদের মধ্যে বিয়ে শাদী করা যাবে না। করলে কি হবে, এই বাচ্চাদেরও রেটিনাইটিস পিগমেন্টোসা ডেভেলপ করতে পারে। এই ক্ষেত্রে প্রিভেনশন ছাড়া বিকল্প আর এই সাপ্লিমেন্ট বা এগুলোতে কোনো কাজ হবে না। এটা একটা সচেতনতা, মানে এটা একটা অ্যাওয়ারনেস করতে হবে, অ্যাওয়ারনেস যে রেটিনাইটিস পিগমেন্টোসা যাদের আছে তারা যেন এটা খেয়াল রাখে এই জিনিসটা। আচ্ছা, তা একজন প্রশ্ন করেছে অনুপ নামে, ভিট্রিয়াস হেমোরেজ যেই, যদিও এটা রাতকানা রোগের সাথে সম্পর্কিত না, এটা সম্পূর্ণ আলাদা একটা সম্পর্ক, আপনি যেহেতু রেটিনা সার্জন সেই জন্য আমি প্রশ্নটা করছি যে অনুপ প্রশ্ন করেছে ভিট্রিয়াস হেমোরেজ যে সার্জারিটা আসলে কীভাবে করা হয়? ভিট্রিয়াস হেমোরেজ এটা হচ্ছে প্রথমে আমাদের কারণটা দেখতে হবে যে কেন হলো ভিট্রিয়াস হেমোরেজ। কারো ট্রমা আঘাত লাগলো, ক্রিকেট খেলতে গিয়ে, ফুটবল খেলতে গিয়ে বল লাগলো, হতে পারে হেমোরেজ। যদি সে ডায়াবেটিক পেশেন্ট হয় তাহলে তো ডায়াবেটিস যখন অ্যাডভান্স স্টেজে চলে যায়, প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি, সেখান থেকে হেমোরেজ হতে পারে। যদি সে হাইপারটেনসিভ হয় সেখানে তার ব্রাঞ্চ আর সেন্ট্রাল ভেইন অক্লুশন হতে পারে, হয়ে সেখান থেকে ইসকেমিক চেঞ্জ ইত্যাদি ইত্যাদি সেখান থেকে হতে পারে। এর জন্য আমরা আগে প্রথমে সিলেক্ট করবো সে কী ধরনের পেশেন্ট। ক্রিকেট খেলতে গিয়ে তার ভিট্রিয়াস হেমোরেজ হয়েছে, আমি সাথে সাথে তাকে বলবো না যে আসলে আমি অপারেশন করে দিই, তাকে বলবো ওয়েট অ্যান্ড সি, আপনি অপেক্ষা করেন, এমনভাবে দেখবেন যে 10 to 15 days আপনার এই ভিট্রিয়াস হেমোরেজ অ্যাবজর্ব হয়ে যাবে, শুকিয়ে যাবে। কিন্তু যদি সে হাইপারটেনসিভ হয়, যদি সে ডায়াবেটিক হয়, যদি সে ক্যান্সারের পেশেন্ট হয়, যদি সে অন্য কেউ, তাহলে তো তাকে আর আমরা এইভাবে বসিয়ে রাখতে পারবো না যে আপনার ওয়েট অ্যান্ড সি কমে যাবে, তখন তার ক্ষেত্রে আমরা সার্জারি করব। কিন্তু যদি ট্রমাটিক হয়, কম বয়সী হয়, তাদের ক্ষেত্রে আমরা কখনোই বলবো না সার্জারি। এখন সার্জিক্যাল প্রসিডিউরের কথা যদি সে বলে থাকে, এটা তো আমরা ল্যাপারোস্কোপি টাইপের এক ধরনের সার্জারি, যেমন ল্যাপারোস্কোপি সার্জারি করে ভিতর থেকে স্টোন বের করে নিয়ে আসে। আমরা তো চোখে যদি কেউ দেখতে চায়, ইউটিউবে গিয়ে শুধু ভিট্রেক্টমি সার্চ দিলে সে দেখতে পাবে যে আমরা একদম নিডলের মতো ইনস্ট্রুমেন্ট, সেগুলো সূক্ষ্ম একটা আমরা ঢুকে দিই, যেটার ভিতরে আমরা নর্মাল স্যালাইন দিয়ে চোখটাকে ফুলিয়ে রাখি, আর একটা দিয়ে ঢুকে আমরা যেটাকে আমরা লাইট প্রুফ হিসাবে ব্যবহার করি, আর একটা আমরা কাটার হিসাবে, তিনটা এরকম সূচের মতো তিনটা মানে কি বলে এগুলোকে বলে, আমরা বলি প্রুফ, হ্যাঁ, ট্রকার অ্যান্ড ক্যানোলা, এগুলো ট্রকার বলে। এই যে তিনটা ট্রকার, একটা দিয়ে আমরা ফুলিয়ে রাখলাম, একটা দিয়ে দেখলাম, আর একটা দিয়ে কাট করলাম, করে ভিতরে কেটে নিয়ে আসি। যদি সিম্পল ভিট্রিয়াস হেমোরেজ হয় তো কেটে নিয়ে আসলেই দেখা যাবে যে সে স্যার এটা মানে সাকসেস রেট কীরকম? সাকসেস রেট যদি তার প্যাথোলজি খুব বেশি না থাকে, রেটিনা হেলদি থাকে, অপারেশন পর 6/6 ভিশন হবে। অ্যাকচুয়ালি স্যার আপনি রেটিনা সার্জন, সেই জন্য রেটিনার প্রশ্নগুলো বারবার আসছে, সেই জন্য জিজ্ঞেস করেছি যে এরকম একটা অবস্থা। যাই হোক, আমি আরেকটা প্রশ্ন করতে যাচ্ছি যে অনেক সময় যদি জন্মগত হয় তাহলে
যদি জন্মগত ছানি হয় তাহলে মাদের একটা রোগ হতে পারে টক্সোপ্লাজমোসিস, রুবেলা। যদি কোনো মার এই ডিজিজগুলো থাকে, ইন্ট্রাইউটেরাইন লাইফে ওই বাচ্চার ছানি হতে পারে। তো সেখানে কিন্তু ভিটামিনের সাথে সম্পর্ক নেই। জন্মের পরে ছানি হতে পারে, আঘাত লাগলো সেখান থেকে হতে পারে। কারো স্কিন ডিজিজ হলো, এটার সাথে অ্যাসোসিয়েটেড হতে পারে। কারো ডায়াবেটিস আছে, ডায়াবেটিসের সাথে অ্যাসোসিয়েটেড হতে পারে। কারো বয়স রিলেটেড, বয়সের সাথে সাথে সব স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাচ্ছে, ছানি হতে পারে। তবে হ্যাঁ, ভিটামিন কে এর অভাবে আমরা জনুলার ক্যাটারাক্ট, এটা আমরা বলে থাকি যে একটা ভিটামিনের অভাব, যেমন ভিটামিন কে এর অভাবে অনেক সময় জনুলার, ভিটামিন ডির অভাবে জনুলার ক্যাটারাক্ট হয়। এই একটা জায়গায় একটু সম্পর্ক আছে, তাছাড়া ভিটামিনের অভাবে সাধারণত ক্যাটারাক্ট হয় না। আচ্ছা স্যার, আরেকজন প্রশ্ন করেছে, মাঝখানে আপনাকে একটু ইন্টারাপ্ট করছি, যে অনেকে প্রশ্নটা হচ্ছিল উনি অনেক বেশি ল্যাপটপ ব্যবহার করেন, এই জন্য চোখ জ্বালা পোড়া করেন, এর জন্য তার কি করণীয়, কি করা উচিত? যারা এসি রুমে কাজ করে, কম্পিউটার আই সিনড্রোম আমরা বলি, এসির মধ্যে কাজ করলে, ল্যাপটপের সামনে অনেক সময় থাকলে অবশ্যই চোখটা ড্রাই হয়ে যায়। আর ড্রাই হয়ে গেলে তখন একটু বার্নিং সেন্সেশন হবে, বা অনেক সময় ফটোফোবিয়া, আলোর দিকে তাকাতে পারবে না, বা তার খারাপ লাগবে, যে কোনো প্রবলেম হতে পারে। এজন্য আমি পরামর্শ দিব যে সে যেন আর্টিফিশিয়াল টিয়ার ব্যবহার করে। বাজারে আর্টিফিশিয়াল টিয়ার, আমাদের চোখ যেরকম ভেজা রাখার জন্য, এই ল্যাক্রিমাল গ্ল্যান্ড থেকে পানি আসে, সে চোখটাকে ভিজিয়ে রাখে, সেই পানিটা আমাদের ল্যাক্রিমাল পাংটা এখান থেকে করে নিচের দিকে চলে যায়, এইভাবে চোখটা ভেজা থাকে অটোমেটিক একটা মেকানিজমের মাধ্যমে। তো এই মেকানিজমটা ওখানে তো ড্রাই হয়ে যাচ্ছে বারবার, তো মেকানিজমটা তখন আর ঠিক মতো কাজ করে না। আমার মনের সাথে এক নাগারে অনেকক্ষণ না ব্যবহার করাটাও একটা, অবশ্যই কিছু রেস্ট নেওয়া দরকার। রেস্ট নেওয়া, তারপরে আর্টিফিশিয়াল টিয়ার যদি সে ব্যবহার করে, তো এই ডিসকমফোর্টটা তার থাকবে না। এবং আমার মনে হয় এটার সাথে রিফ্লেকটিভ এররের কোনো সম্পর্ক আছে কিনা? অবশ্যই থাকতে পারে। রিফ্রাক্টিভ এরর থাকলে সে দূরেও কম দেখবে, কাছেও কম দেখবে, তার বয়সের সাথে সম্পর্ক আছে। তার তো অবশ্যই চোখের ডাক্তারকে দেখিয়ে চশমা লাগলে সেটাও ঠিক করে নেওয়া। অনেক সময় পেশেন্ট এসে বলে যে আমার তো দাদা দাদি খুব পরিষ্কার দেখে, খুব সুন্দর দেখে, দূরে সেই গাছের ওই পাখিটা পর্যন্ত দেখতে পারে, কিন্তু আমার এই বয়সে, এত কম বয়সে ছানি পড়লো কেন? এটা তো আমি একটু আগে বললাম যে ছানি তো অনেক কারণ আছে। যে কোনো কারণে তার ছানি হতে পারে। তার যদি 60 হয়, তো 60 হলে আমরা এজ রিলেটেড ক্যাটারাক্ট বলি। এজ রিলেটেডকে বয়সের সাথে 60 বছর বয়স হলে তখন কিন্তু তার স্কিন টাইটনেসটা আগের মতো থাকে না। 60 বছর বয়সে তার চুল পেকে যায়, দাড়ি পেকে যায়, তো অটোমেটিক্যালি যেরকম তার শারীরিক চেঞ্জ চলে আসে। লেন্স হচ্ছে ক্রিস্টালাইন ক্লিয়ার একটা স্ট্রাকচার, তো যখন তার বয়স হতে থাকে, তো তখন এটাও এখানকার যে প্রোটিনগুলো থাকে সেগুলো ডিন্যাচার্ড হয়ে যায়, এগুলো ধীরে 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 সাদা হয়ে যায়। কাজে এটা তো বয়সের সাথে সম্পর্ক। তার দাদারও যে ছানি পড়ে না, এটা ভুল কথা। ছানি পড়েছে, কিন্তু এমনও পেশেন্ট আছে আমাদের দেশে, অনেক ক্যাটারাক্ট, তার ভিশন 6/60, কিন্তু তার ধারণা এই পৃথিবী সবাই আমার মতো দেখে, এই জন্য সে কোনো কমপ্লেন করে না। তার দাদা আমাদের কাছে আসুক, আমরা ঠিকই ডায়াগনোসিস করে দিব তার ক্যাটারাক্ট ভিশন 6/24, আসলে সে কমপ্লেন করে নেই, এই হলো ঘটনা। তাছাড়া এইজ রিলেটেড ক্যাটারাক্ট সবারই হবে, কম অথবা বেশি। কেউ কমপ্লেন করে, কেউ কমপ্লেন করে না, এই হচ্ছে ব্যাপার। একজন প্রশ্ন করেছে যে চোখ উঠার সাথে ভিটামিন এ ডেফিসিয়েন্সির কোনো সম্পর্ক আছে কিনা? চোখ ওঠা হচ্ছে মূলত আমরা যেটাকে বুঝি ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস। এটা হচ্ছে সাধারণত স্ট্যাফিলোকক্কাল ব্যাকটেরিয়াল যেটা হয়, চোখে ডিসচার্জ হবে, পানি পড়বে, এর সাথে ভিটামিনের কোনো সম্পর্ক নেই। আলোচনা করছিলাম রেটিনাইটিস পিগমেন্টোসা অথবা রাতকানার যে রোগটা, শুধু নাইট ব্লাইন্ডনেস হলেই কি আমাদের এটাকে রেটিনাইটিস পিগমেন্টোসা বলে থাকি, না সাথে অন্য কোনো? অবশ্যই এর সাথে অ্যাসোসিয়েটেড অনেকগুলো সাইন থাকে, যেগুলো আমরা দেখলে তখন আমরা বলবো তার রেটিনাইটিস পিগমেন্টোসা। যেমন তাকে আমরা যখন এক্সামিন করি, আমরা তো হিস্ট্রি নেই, যখন আমরা তার রিফ্র্যাক্টিভ এরর কারেকশান করে দেখি তার ভিশন 6/36, ভিশন হয়তো 60%, 20%, 40%, তখন আমরা তাকে আবার সেই ডাইলেট করে রেটিনা চেক করি। রেটিনা চেক করলে আমরা দেখতে পাই যে তার অপটিক ডিস্কটা একদম চকের মতো সাদা, যেটাকে আমরা বলি চকি হোয়াইট অপটিক ডিস্ক। তারপর আমরা তার যখন রক্তনালীগুলো দেখি, তার যে ক্যালিবার একদম চিকন হয়ে গেছে, রক্তনালীগুলো অ্যাটিনিউটেড বলে, এই আর্টারিয়ালগুলো যেগুলো একদম চিকন হয়ে যায়, থিন হয়ে যায়। তারপরে চোখের ভিতরটা তো একটা পিঙ্কিশ কালার থাকে, ফান্ডাসটা, রেটিনার আমরা যে অংশটা দেখি, এটা দেখা যায় যে ক্লাম্পিং অফ পিগমেন্টস, ওটাকে বলে বোনি স্পিকিউল, মানে হাড্ডির গুঁড়া যেরকম দেখা যায় ওইরকম
পিগমেন্টগুলো জমাট বেঁধে আছে বিভিন্ন জায়গায়। তো যখন আমরা তাকে রেটিনাইটিস পিগমেন্টাসের ডিক্লারেশন দিব তখন আমরা অনেক কিছু খেয়াল করবো। একবার তার ভিশনটা কত আছে, তারপর এরকম টকি হোয়াইট কিনা অপটিক ডিস্ক, তার আর্টারিগুলো চেঞ্জ হলো কিনা, তার এই ক্লাম্পিং অফ পিগমেন্টেশন আমরা এগুলো পেলাম কিনা। যখন সবগুলো পাবো তখন আমরা তাকে বলবো রেটিনাইটিস পিগমেন্টোসা। আচ্ছা, ভিটামিন মানে সাপ্লিমেন্ট দিলে কি আরপি কি রেটিনাইটিস পিগমেন্টোসা এটা কি ওভারকাম করা সম্ভব কি? কখনোই সম্ভব না। ভিটামিন সাপ্লিমেন্ট দিয়েও রেটিনাইটিস পিগমেন্টোসা কখনো ভালো হবে না। স্যার, অনেক সময় রোগীরা বলে থাকে যে রাতে ভালো দেখে আবার দিনে কম দেখে, এটা কোনো মানে এটা কোনো সমস্যা আছে কিনা? যেমন আপনি প্রথমে বলেছিলেন যে রড অ্যান্ড কোন একটা কথা বলেছিলেন, দিনে ভালো দেখে রাতে। অনেক সময় রোগীরা এসে বলে যে আমি স্যার রাতে ভালো দেখি, অন্ধকারেও ভালো দেখি, কিন্তু দিনের বেলায় আমি একটু কম দেখি, সব কিছু ব্রাইটনেসটা কম লাগে, উজ্জ্বলতা কম লাগে। এটা কি বলবেন স্যার? এইটা হলো ছানি যাদের পরে তাদের হতে পারে। যখন কেউ আমরা আলোর দিকে তাকাই সাথে সাথে আমাদের চোখের ভিতরে আলো প্রবেশ করে, এই আলো রেটিনাতে যায়, রেটিনাতে তারপরে একটা প্রতিবিম্ব তৈরি হয়। সেই প্রতিবিম্ব সেখান থেকে অপটিক নার্ভের মাধ্যমে যখন ব্রেনে যায় তখন ব্রেন বলে যে তোমার সামনে এই জিনিসটা আছে। তো এখন যদি তার এই ভিজুয়াল অ্যাক্সিস বরাবর এক ধরনের ক্যাটারাক্ট হয়, ছানি হয়, সেটা হলো পোস্টেরিয়র সাবক্যাপসুলার ক্যাটারাক্ট বলে, একদম সেন্টারে। তার পুরো লেন্সটা ভালো কিন্তু একটা জায়গায় ছানি। তো এখন যখন সে তাকানোর সাথে সাথে তো রেগুলেশন করে আমাদের যে পিপিল তো সে চাবে না যে খুব আলো চোখের মধ্যে ঢুকে যাক। যেমন সূর্যগ্রহণ যখন হয় তখন বলে দেয় না যে আপনারা কেউ ওই দিকে তাকাবেন না, তার ওই লাইটটা যদি সরাসরি আমরা এক্লিপস বার্ন, আমরা অনেক পেশেন্ট দেখেছি তার ম্যাকুলার হোল হয়ে গেছে, এমনভাবে আলোটা ঢুকেছে যে একদম বার্ন করে ফেলছে রেটিনাকে, ম্যাকুলাকে বার্ন করে ফেলেছে। ঠিক এই লাইটও যদি খুব বেশি আমাদের চোখের মধ্যে যায় সেটা আমাদের হার্মফুল। এই জন্য পিপিল কী করবে, যখন আমরা সামনে তাকাই ডে লাইট বা লাইট জ্বালালাম, পিপিল দ্রুত কনস্ট্রিক্ট করে আলো একটা রেগুলেট করে অল্প আলো ঢুকতে সাহায্য করবে। এখন যদি সেন্টারে সেই ছানিটা থাকে, ওই ছানিটা যখনই পিপিল কনস্ট্রিক্ট করলো আর সেন্টারে গিয়ে ছানি, আর সে দেখবে না। আবার যখন সে অন্ধকারে যাবে তখন পিপিলটা বড় হবে না, এর তো মোর লাইট দরকার, তখন সে আবার ভালো দেখবে। এই জন্য এই জাতীয় পেশেন্টগুলো ছানির কারণে এই কথা বলবে যে আমি ডে টাইমে কম দেখি, আবার অন্ধকারে ভালো দেখি, লাইট জ্বালালে কম দেখি, অন্ধকারে গেলে ভালো দেখি। এটা ছানির সাথে এটা সম্ভব। দর্শক, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট অপশনে প্রশ্ন করতে পারেন, আমাদের অতিথি অবশ্যই প্রশ্নের অ্যান্সার দিবে। আমাদের অনুষ্ঠানের খুব শেষ প্রান্তে চলে এসেছি, সুতরাং আপনারা এখনও প্রশ্ন করতে পারেন। আপনাদের আমার যে আরেকজন প্রশ্ন করেছে যে উনি রাতকানা রোগেই ভুগছেন কিন্তু হঠাৎ করে তার দৃষ্টি কমে গেছে, এরকম কখনো হতে পারে যে রেটিনাইটিস পিগমেন্টোসা কিংবা রাতকানা রোগে ভুগছেন, হঠাৎ সে ভালো দেখছেন, হঠাৎ করে তার দৃষ্টি একদিন সকালবেলা ঘুম থেকে উঠে কিংবা কম দেখছে, এটা কেন? রেটিনাইটিস পিগমেন্টোসা রোগীদের ম্যাকুলা যে সেন্ট্রাল যে পোর্শনটা, যেটা সেন্টার অফ ভিশন বা আমাদের একদম ডাইরেক্ট দেখতে সাহায্য করে, এই জায়গাটাতে হঠাৎ করে পানি জমা হয়ে যায়, যেটাকে আমরা বলি সিস্টয়েড ম্যাকুলার ইডিমা, পানি জমা হয়ে যায়। যেমন হাতের কোনো জায়গায় যে আগুনের একটু ফুলকি লাগে তো সাথে সাথে ফোসকা পড়ে যাবে, এই টাইপের ফোসকার মতো এখানে পড়ে যায় এবং পানি জমা হয়ে যায়, যেটাকে আমরা বলি সিস্টয়েড ম্যাকুলার ইডিমা। এই রেটিনাইটিস পিগমেন্টোসা এই রোগীদের অ্যাসোসিয়েটেড এই জিনিসটা হয়। হলে রোগীরা অনেক সময় বলে আমি তো হঠাৎ করে কম দেখি, এমনি কম দেখতাম এখন আবার বেশি কম দেখছি, কমপ্লেন করতে পারে। স্যার, আমাদের অনুষ্ঠানের খুব শেষ প্রান্তেই আমরা এখন স্যার রেটিনাইটিস পিগমেন্টোসা এটা চিকিৎসা সম্পর্কে আমরা কিছু কথা বলতে চাচ্ছি। এটা আসলে কি চিকিৎসা আছে আপনার কাছে? মানে চিকিৎসা যেরকম বললাম যে ভিটামিন এ সাপ্লিমেন্ট দিয়ে কোনো কাজ হবে না। আমরা ভিটামিন এর যে সোর্সগুলো, যেমন যদি আমরা বলি যে ভেজিটেবল সোর্স, যে গ্রিন লিফি ভেজিটেবল, তারপরে এই যে ক্যারট, ম্যাঙ্গো, তারপর পামকিন, এগুলো হচ্ছে ভিটামিন এর সোর্স। যদি আমরা প্রাণীজ মানে অ্যানিম্যাল সোর্সগুলো বলতে যাই, লিভার, কড লিভার ওয়েল, শার্ক লিভার ওয়েল, তারপর এগুলোর মধ্যে কিন্তু ভিটামিন এর সোর্স। কিন্তু এগুলো খাওয়ালে ওই বাচ্চাদের উপকার হবে, কিন্তু রেটিনাইটিস পিগমেন্টোসা রোগীদের কোনো উপকার হবে না। এখন এদেরকে আমরা কি ট্রিটমেন্ট দেবো? একটা হচ্ছে যে আমরা চশমা দিয়ে কারেকশন করার চেষ্টা করব, কিন্তু চশমা দিয়ে কারেকশন করলেও কিছু পেশেন্ট আছে যাদের চশমা দিয়েও কারেকশন হয় না, কাউন্সেলিংও যেতে হবে। হ্যাঁ, কাউন্সেলিং। তাদেরকে আমরা বিভিন্ন ডিভাইস দিয়ে থাকি, যেমন টেলিস্কোপ দেওয়া হয়, তারপর তাদের একটা টিভি স্ক্রিন, বড় টিভি স্ক্রিন দেওয়া হয় যেখানে বড় বড় লেখা থাকে, তাদেরকে হ্যান্ড হেল্ড ম্যাগনিফায়ার দেওয়া হয়, এগুলো তো আছেই।
এখন রিসেন্টলি যেটা হচ্ছে সেটা হলো যেমন পেসমেকার, এটা তো একটা আলাদা ডিভাইস যেটা কার্ডিয়াক সার্জনরা ব্যবহার করে। আবার নাক কান গলা ডক্টররা ককলিয়ার ইমপ্ল্যান্ট করে, ভালো শুনে না। এই থিম থেকেই আমাদের চোখের ডাক্তাররা এই দুইটা ডিজিজের ক্ষেত্রে, একটা হচ্ছে রেটিনাইটিস পিগমেন্টোসা আর একটা এইজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন, এই দুই পেশেন্টকে তার ভালো দেখানোর জন্য এক ধরনের ডিভাইস তৈরি করেছে। আপনি বলতে চাচ্ছেন যে এই রোগের মানে রেটিনাইটিস পিগমেন্টোসা বা রাতকানা রোগের মানে চিকিৎসা মানে মডার্ন চিকিৎসা আছে, আছে যেটাকে বলে আশার আলো নিভিয়ে যাওয়ার মতন না, সেটাকে বলে বায়োনিক আই। যেটাকে বলে বায়োনিক আই। বায়োনিক আই হচ্ছে যে এটা এক ধরনের ডিভাইস, ইলেকট্রনিক ডিভাইস, যে ডিভাইসটার এক্সটার্নাল পার্ট থাকে, ইন্টারনাল পার্ট থাকে, দুইটা পার্ট। যেমন তার ভিশন, এই যে এটা হচ্ছে একটা ছবি যারে বায়োনিক আই লাগানো হয়েছে, তার এক ধরনের চশমা থাকবে সামনে। তো এই চশমাটা হচ্ছে এক্সটার্নাল পার্ট, এখানে ক্যামেরা দেয়া আছে। এই ক্যামেরা প্রথমে ক্যাচ করে যে কোনো একটা জিনিস, তারপর সেখান দিয়ে ক্যামেরা থেকে ওখানে সেন্সর আছে, অ্যান্টেনা আছে, সেখান দিয়ে গিয়ে আবার ইন্টারনাল পার্টটা চোখের ভিতরে সার্জারি করে দেওয়া আছে, এগুলো বেসিক্যালি রেটিনাল সার্জনরা করে। তারপরে এখান থেকে সেন্সেশন গিয়ে তারপরে চোখের ভিতরে ম্যাকুলা হয়ে অপটিক নার্ভ হয়ে ইভেন কর্টিক্যাল ইমপ্ল্যান্ট দেওয়া আছে। তখন এই পেশেন্টরা দেখতে পাবে। আপনি এই ছবিগুলো যদি কেউ দেখে, এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে যে সে আগে কত কম দেখতো আর এখন বায়োনিক আই লাগানোর পরে তার এক্সপ্রেশন, যে এসে এখানকার একজন পেশেন্ট লাস্ট 40 ইয়ার্স সে কিছু দেখতো না, এত স্পষ্ট দেখতো না, এখন বায়োনিক আই লাগানোর পরে সে এখন অনেকটা ভালো দেখে। তো এক্সপ্রেশনে বলে দিচ্ছে যে বায়োনিক আই কতটা হেল্পফুল। যদিও আমাদের দেশে এটা এখনও শুরু হয় নাই, এটা এক্সপেরিমেন্টালি চলছে ইউরোপ আমেরিকার কিছু দেশে বা সাউথ আমেরিকার কিছু দেশে বা বিভিন্ন দেশে হয়েছে। আশা করি ইনশাল্লাহ আমাদের দেশে কিছুদিনের মধ্যে চলে আসবে, আমরাও করতে পারবো ইনশাল্লাহ বায়োনিক আই। তা বায়োনিক আই মানে আমাদের দেশে এখন আসেনি, তাহলে না আসেনি। ভিডিও বা অন্য কোনো স্লাইড, আর উপরে আরও কিছু স্লাইড আছে, যেমন এই যে এই স্লাইডটা, ইনি হচ্ছে একজন আমাদের ব্রিটিশ, আমি একটা জার্নাল থেকে এই ছবিটা নেওয়া। উনি হচ্ছে মাহি মুকিত, উনি হচ্ছেন আমাদের ব্রিটিশ, উনি বাংলাদেশি, ব্রিটিশ সিটিজেন। উনি লন্ডনের মুরফিল্ডস আই হসপিটালে কাজ করেন। বাংলাদেশি? হ্যাঁ, বাংলাদেশি। যে বায়োনিক আই ইমপ্লান্টেড সাকসেসফুলি বাই ব্রিটিশ বাংলাদেশি, উনি ডাক্তার মাহি মুকিত, লন্ডনের মুরফিল্ডস আই হসপিটাল আছেন। উনি যে পেশেন্টটাই করেছেন সেই পেশেন্ট। পরবর্তী স্লাইডটা দেখাতে পারেন, পরে নেক্সট। ওনার সাথে আমার সৌভাগ্য হয়েছে ইংল্যান্ডে কাজ করার, মুরফিল্ডস আই হসপিটালে। উনি এই সার্জারিটা করেছেন। তো সার্জারি স্পেসিফিক কিছু সার্জন বিভিন্ন হসপিটালে এটা করেছেন, তার কারণ খুব এই ডিভাইসটা এক্সপেন্সিভ। তো হয়তো দামটা কমে আসলে আমাদের দেশে হয়তো তখন আসতে পারে, আসলে আমাদের দেশে রেটিনাল সার্জনটাও করবে। কিছু ভিডিও আছে, দেখানো যাবে নাকি? যেমন এই যে ইন্টারনাল পার্ট, এটা হচ্ছে ইন্টারনাল পার্ট, এটা সার্জারি করে ইন্টারনাল পার্ট, আর এটা হচ্ছে এক্সটার্নাল পার্ট। এক্সটার্নাল পার্ট হচ্ছে বাইরে থাকবে, যেমন একটা চশমা তার চোখের সামনে থাকবে, আমরা ছবিটা দেখলাম, চশমার সামনে একটা ভিডিও ক্যামেরা থাকে, এই ক্যামেরাটা ফার্স্ট সে ক্যাচ করবে। মানে অনেক সময় রোগীরা এসে বলে স্যার চোখ পাল্টানো যাবে কিনা। হ্যাঁ, অনেক সময় এই ধরনের একটা বিশেষ আবিষ্কার। চোখ পাল্টানো বলতে তো শুধুমাত্র আমরা কর্নিয়াল ট্রান্সপ্লান্টটাই বুঝি। কর্নিয়াল ট্রান্সপ্লান্টের চেয়ে এখানে ট্রান্সপ্লান্ট আরো অনেক বেশি। এখানে যেমন এই এক্সটার্নাল পার্ট দিয়ে সে ক্যাচ করলো, তারপরে সার্জারি করে ওই ইন্টারনাল পার্টগুলো আমরা চোখের ভিতরে অপারেশন করে লাগিয়ে দিই। দেওয়ার পরে যে পেশেন্ট দেখা গেল যে গত অনেক বছর ধরে বেশ অনেকগুলো, যেমন এটা একটা ভিডিও এদিকে ওপেন হবে, যে যারা দেখতো না অনেক বছর ধরে, এই সার্জারি করার পরে এখন তারা নিজে নিজে কাজ করতে পারে। এখানে আমরা এখানে একটা ভিডিও আছে, স্কি করতেছে সে, আগে সে কিছুই দেখতো না আর এখন সে আইসের উপর স্কি করতেছে। আচ্ছা, তো কাজে কত ইমপ্রুভমেন্ট, যে এই স্কি করছে সে বায়োনিক আই পরে বরফের মধ্যে স্কি করছে, অথচ আগে সে স্বাভাবিক কাজকর্ম করতে পারতো না। তো এটা একটা আশার আলো যে রেটিনাইটিস পিগমেন্টোসা এবং এইজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন। আমরা জানি আমাদের দেশে যে ব্লাইন্ড হয়, কজ অফ ব্লাইন্ড, তার মধ্যে নাম্বার 1 হচ্ছে যেমন ক্যাটারাক্ট, তারপরে ট্রমা ইত্যাদি ইত্যাদি। ইউরোপিয়ান এবং ওয়েস্টার্ন কান্ট্রিতে নাম্বার 1 কজ হচ্ছে এইজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন। তো এই যে বায়োনিক আই কাজ করবে এইজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন আর হচ্ছে রেটিনাইটিস পিগমেন্টোসা। কাজে এটা একটা আশার আলো যে সামনে যখন এটা আরও ডেভেলপ হবে তখন আমাদের দেশের রোগীরাও আশা করি ইনশাআল্লাহ এই বায়োনিক আই দ্বারা উপকৃত হবে। স্যার, আমি আমাদের অনুষ্ঠানে একদম শেষ প্রান্তে আছি,
আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে আমাদের কিছু বলেন যে চোখের যত্ন কিভাবে বাসায় নিবে। ধন্যবাদ ডাক্তার মমিন। যেহেতু আমাদের প্রসঙ্গই ছিল রাতকানা, কাজে আমি যে কথা বলবো যে ভিটামিন এর অভাবে অনেক বাচ্চা ব্লাইন্ড হয়ে যেতে পারে। এজন্য আমরা যেটা বলি মলা ঢালা এই জাতীয় মাছ খাবার সবাইকে বলি। এছাড়া ভিটামিনের সাথে সম্পর্ক আছে, যেমন ভিটামিন B1, ভিটামিন B12 এর অভাবে কিন্তু রেট্রোভালভার নিউরাইটিস হয়। ভিটামিন B2 এটার অভাবে দেখা যায় কর্নিয়ার ভাস্কুলারাইজেশন এই জাতীয় হয়। ভিটামিন K এর অভাবে রেটিনার হেমোরেজ হয়। তা আমরা জানি যে ভিটামিনের অভাবে চোখেও অনেক সমস্যা হয়। এর জন্য অনেকে অনেক সচেতন। আমরা জানি অনেক পেশেন্ট আমাদের কাছে এসে বলে আমি খুব শাকসবজি খাই, মাছ গোস্ত খাই, আমি স্বাস্থ্য সচেতন, আমার চশমা কেন লাগে, আমার কেন ক্যাটারাক্ট হলে, এটা তারা বলে। হ্যাঁ, গুড, তারা ভালো। অন্যরা আছে অনেকেই যারা জাঙ্ক ফুড বেশি পছন্দ করে, তারা ভেজিটেবল এগুলো খেতেই চায় না। যদি ভেজিটেবল তারা অ্যাভয়েড করে এই ডিজিজগুলো তাদের হতে পারে। কিন্তু রেট্রোভালভার নিউরাইটিস রোগী এসে বলে কিছুই দেখি না, আমরাও এক্সামিন করে দেখি কিছুই দেখে না, আমরাও কিছু দেখি না, রোগীও কিছু দেখে না। এইভাবে যদি রোগীটা থাকে আপনার 10 days, তো সে ব্লাইন্ড হয়ে যেতে পারে। তো কিসের জন্য এটা হচ্ছে? ভিটামিনের অভাবে। কিন্তু এই জন্য আমি বলবো যে ফ্রেশ, তারপরে ডার্ক লিফি ভেজিটেবল যেগুলো শীতকালে তো এগুলো বেশি পাওয়া যায়, বাংলাদেশে তো সবজি বেশি পাওয়া যায়, কারণ যাদের সবজি খাওয়ার অভ্যাস কম তারা যেন এটা খাওয়ার অভ্যাস করে। আর একটা হচ্ছে জাঙ্ক ফুড, যেটা এই যে যত রকম বার্গার ইত্যাদিতে চিজ মাখন ইত্যাদি যত এগুলো খাবারগুলো, ড্রিঙ্কস এগুলো যতটুকু পারা যায় অ্যাভয়েড করার জন্য আমি এই বলবো। আর এছাড়া চশমা হচ্ছে এমন একটা জিনিস, অনেকেই কমপ্লেন করে যে আমার চোখ ব্যথা, মাথা ব্যথা, কিন্তু তার হয়তো -3, 4 এরকম পাওয়ার লাগে, তারপরে সে কিন্তু আসে না। আমি তাদেরকে অবশ্যই বলবো যে চেক করে চোখের চশমা ব্যবহার করা। আর যাদের হাই মায়োপিয়া, যাদের প্যাথোলজিক্যাল মায়োপিয়া, অনেক মোটা চশমা পরে, তাদের জন্য তো এটা অবশ্যই করণীয় যেন তারা কোনো রেটিনার স্পেশালিস্টকে দেখিয়ে রেটিনাটা চেক করে। যেহেতু রেটিনার ডিজেনারেশন থাকলে সেখান থেকে রেটিনার ডিটাচমেন্ট হয়ে যেতে পারে। অনেক পেশেন্ট আমরা দেখি, যে আমি একটা পেশেন্টকে দেখেছি 28 ইয়ার্স, তার হচ্ছে -15 পাওয়ার। তো আমার কাছে এসছে, তখন সে কিছু দেখে না, এক চোখে কিচ্ছু দেখে না। তো আমি দেখে বললাম যে তুমি যে এত চশমা, তুমি কি কাউকে দেখাও নাই? বলে আমি আপনাদের হসপিটালে এক ডক্টরকে দেখিয়েছি। বলে সে বলে নাই? বলেছে একটু রেটিনার ডক্টরকে দেখাবেন। আসি নাই। তো আজকে কেন আসলাম? বলে আজকে কিছু দেখি না। তো এই রোগীরা যদি আগে আসতো তাহলে আমাদের কাছে ঠিকই ডায়াগনোসিস হতো, আমরা লেজার করে দিতাম, হয়তো তার রেটিনার ডিটাচমেন্ট হতো না, রেটিনা ছিঁড়ে যেত না। শুধুমাত্র নেগলিজেন্সির কারণে এই প্রবলেমগুলো হয়। এই জন্য আমাদের অ্যাওয়ারনেস আমার মনে হয় বেশি জরুরি। আজকাল এই সমস্ত প্রোগ্রাম অনেক বেশি হয় এবং অনেকেই কিন্তু এই প্রোগ্রামগুলো দেখে। কাজে আমি দর্শকদের বলবো যে যাদের এই শাকসবজি, ভেজিটেবল এগুলো খাওয়ার অভ্যাস কম, তারা আসার জন্য। দর্শক, আমাদের আজকে রাতকানা অনুষ্ঠানে রাতকানা সম্পর্কে অনেক কিছু জানলাম। আমি যেই কথাটি বলতে চাচ্ছি সেটি হলো ভিটামিন A ডেফিসিয়েন্সির অভাবে রাতকানা রোগ হচ্ছে। সুতরাং আপনারা প্রতি বছর রাতকানা রোগ ভিটামিন A ক্যাপসুল অবশ্যই গ্রহণ করবেন। বাবা মারা যারা বাচ্চাদেরকে মোবাইল ফোনের দেখানোর মাধ্যমে খাওয়া দাওয়ার অভ্যাস করেন সেটা থেকে বিরত রাখুন এবং বাচ্চাদেরকে গ্রিন লিফি ভেজিটেবল শাকসবজি খাওয়াবেন। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধৈর্য ধরে আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য। আগামী সোমবার রাত 8টায় আবার নতুন কোনো চোখের বিষয় নিয়ে আবার আসবো আপনাদের সামনে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং চোখ রাখুন এই ডক্টর টিভিতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডাক্তার মমিন এবং ডক্টর টিভির কলাকুশলী যারা আছেন সবাইকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ স্যার। আসসালাম। থ্যাংক ইউ।